প্যাশন ছাড়া নিউজে বা সংবাদ মাধ্যমে আসা উচিত না। এই প্যাশনটা যদি থাকে তাহলে কিন্তু একদম আস্তে আস্তে ভালো লেগে যাবে, এবং ভালো লাগলেই কিন্তু আস্তে আস্তে তোমার মাইনেও বাড়তে থাকবে। একটা সময় এরকম হয়ে গেছে, আমি চোখের সামনে মানে পুরো ঘটনাটা বিল্ড আপ হচ্ছে, যে একটা গ্যাং ওয়ার, সেখান থেকে জানা গেল যে ভিটি স্টেশনে হামলা হয়েছে, সেখান থেকে জানা গেল যে লিওপোল্ড ক্যাফেতে হামলা হয়েছে, লোক মারা যাচ্ছে, ছবি আসছে, পুলিশ মারা যাচ্ছে, এগুলো সব আমার চোখের সামনে হচ্ছে। খবর যেরকমভাবে যায় সেটার পুরো আপস অ্যান্ড ডাউন সবটা আর কি মাথার মধ্যে রাখতে হয়, এটা একটা অবশ্যই রুল। যদিও আমি যে বিশাল খুব মনোযোগী ছাত্র ছিলাম সেরকম নয়, মাঝে মাঝে বড় বড় খবরের ঢেউ আসে ঠিকই, কিন্তু পরে আরেকটা বড় ঢেউ যখন আসে তখন ওই ঢেউটা যে কোথায় হারিয়ে যায় বোঝা যায় না। দেখুন, অ্যাঙ্কারিং কিংবা নিউজের ভাষা তো বদলে গেছে, কিন্তু আমরা ছোটোবেলায় যখন অ্যাঙ্কারিং শিখছি বা নিউজ রিডিং শিখছি, সেই সময় যাদের দেখে বড় হয়েছি তাদের কাছ থেকে তাদের জীবনের গল্প শুনবো এলোভামার দীর্ঘদিনের। তাই আমার সঙ্গে আজ সৌমাদিত্য দা রয়েছেন। দাদা, ওয়েলকাম। সিরিয়াসলি বলছিতে প্রথম কথা হচ্ছে, যখন ছোটোবেলায় তোমাকে টেলিভিশনে আমি দেখতাম অ্যান্ড মনে মনে ভাবতাম এইরকম অ্যাঙ্কার হতে হবে, আর আজকে আমি তোমার সঙ্গে বসে গল্প করছি, এটা মনে হচ্ছে একটা স্বপ্ন সফর পেরিয়ে এসেছি। এটা যে কী অনুভূতি আমি তোমাকে বোঝাতে পারবো না। একদমই, আমি একটু বুঝতে চাইছি। আমি আসলে এই জন্যই বুঝতে চাইছি, কারণ একদম একটা সংবাদ মাধ্যমের অত্যন্ত অকিঞ্চিতকর একজন মানুষকে, এবং যে এই মুহূর্তে সংবাদ মাধ্যমে নেই, যদিও এটা হয়তো এখনো জানে না, আমি এই মুহূর্তে আর সংবাদ মাধ্যমের সঙ্গে কোনো জায়গাতে যুক্ত নই। আমি এপ্রিলের মাঝামাঝি থেকে সংবাদ মাধ্যমে আর চাকরি করছি না, তবে নিজে ফ্রিল্যান্সিং করার চেষ্টা করছি, এবং অন্যান্য বেশ কিছু প্ল্যান আছে, সেগুলো নিয়ে কথা বলবো। কিন্তু তোমাকে একটা বড় ধন্যবাদ যে আমাকে এখানে ডাকার জন্য। এবার বলো কেন ডেকেছো? ফার্স্ট অফ অল, এই যে সৌমাদিত্যদা আমাকে ইন্টারভিউয়ের ক্যামেরার সামনে তুমি করে বলে আর বাইরে আলাদা করে তুই করে বলে, এই মিসম্যাচটা তুই করে বলো, কি প্রবলেম আছে? একদম ঠিক আছে, তুই তাহলে তুই ডান। বলছি যে না, প্রথমত হচ্ছে যে এটা বোধহয় আমাদের একটা ওই জায়গাটা, মানে আমাদের এত বছরের অভ্যেস, প্রায় আমার তো প্রায় 22 বছর হয়ে গেছিল, তো সেই অভ্যেসে আর কি, মানে ওই স্টুডিওতে বসে কাউকে তুই বলা যায় না, ওটা পুরো তন্ত্রের মধ্যে ঢুকে গেছে। এক্স্যাক্টলি, আমাদেরও তাই, অলমোস্ট তাই হয়েছে। ঠিক আছে, এটা অবশ্যই স্বাদ বদল। বলো। বলছি যে প্রথম কথা যে কারণে আরও গল্প শুনতে চাই সেটা হচ্ছে, আমরা যখন বড় হয়ে উঠছি তখন নিউজের বা অ্যাঙ্কারিংয়ের এক রকমের ভাষা ছিল, তার কিছু থাম্ব রুল ছিল, যে তোমার কাজ সংবাদ পরিবেশন করা, তোমার কাজ এক হচ্ছে নিজে সংবাদ হয়ে যাওয়া নয়, আর দুই, তুমি তোমার আবেগটাকে ওখানে দেখাবে না, কারণ তুমি আবেগ বর্জিত হয়ে বা আবেগ রহিত হয়ে তুমি একটা খবর দিচ্ছ, যে শুনছে সে তার মতো করে সেটাকে ডিকোড করবে, তার মতো করে ইন্টারপ্রেট করবে। আজকের দিনে এসে যে ভাষাটা কমপ্লিটলি বদলে যাচ্ছে, আমরা প্রতিদিন দেখছি। সেই সময় আমি দেখতাম উচ্চারণ, ভুরুটা কুচকোচ্ছে না, মুখের এক্সপ্রেশন আসছে না, অথচ একটা নিউজ টোনে বলছি। আমি ওই শেখার জায়গাটা আগে শুনতে চাইছি, তারপরে তোমার অন্য গল্প আমরা শুনবো। তোমার শেখাটা কোথা থেকে হয়েছিল, কিভাবে শিখেছিলে, সেটা যদি একটু বলো। শেখার ব্যাপারটা, আমি কলেজে পড়াকালীন আর কি প্রথম আমি অ্যাঙ্কারিংয়ের ক্লাস করেছিলাম। এটা হচ্ছে সিগনাস ইনস্টিটিউট বলে একটা ছিল, মানে 6 মাসের ক্লাস করেছিলাম, তার কারণ আমার এই ধরনের জিনিস অ্যাঙ্কারিং ভালো লাগতো। এবং তুমি যে বললে সে থাম রুল, আবেগ বহির্ভূতভাবে বা আবেগ রহিতভাবে কথা বলা, সেগুলো আমাদের সামনে সেই সময় কারা ছিল, আমরা যাদেরকে দেখেছিলাম তারা ঠিক ওইভাবেই বলতো। তো সেই সময় অবশ্যই বলতে হয় দূরদর্শনের যারা সংবাদ পাঠক পাঠিকারা ছিলেন তারাই তো মূল ছিল আর কি, সেইভাবে দেখতে গেলে। আমরা যখন ওই 2000 বা 99 সাল এখান থেকে এই পড়াশোনাটা শুরু করলাম, বা ভাবলাম হয়তো এখানে আসা যেতে পারে, সেই সময়টা থেকে আস্তে আস্তে একটুখানি পট পরিবর্তন শুরু হলো, একদম পুরোপুরি চেঞ্জ হয়ে গেল 24 ঘন্টার নিউজ চ্যানেল যবে থেকে শুরু হয়েছে। তবে আমরা কিন্তু ওইভাবেই শিখেছিলাম। মূলত আমি এরকমভাবে, যখন আমি একটি চ্যানেলে যখন ছিলাম দক্ষিণ ভারতে, তার মানে বলা যেতে পারে, আমি নামটা কি বলতে পারি? হ্যাঁ, বলতে পারবো। ইটিভিতে যখন আমি ছিলাম, ইটিভি বাংলায় সেই সময় যখন হায়দ্রাবাদে গেছিলাম, তখন একটা আমাদের কোর্স হয়েছিল। যিনি করিয়েছিলেন তিনি কিন্তু এটাই বলেছিলেন যে ভালো কথা কিভাবে বলতে হয়, কিভাবে প্রেজেন্ট করতে হয়, এর জন্য তোমরা খবর দেখো। কিন্তু আজকের দিনে তুমি দেখো সেরকম অ্যাঙ্কারদের নাম তুমি বলতে পারবে যে কীভাবে ভালো কথা বলতে হয়, কীভাবে প্রেজেন্ট করতে হয় কোনো কিছু জিনিসকে। তার জন্য তুমি যদি ভাষা শিখতে চাও, ভাষা শেখার জন্য তুমি খবর দেখো, ইংরেজি খবর দেখো, বাংলা খবর দেখো। তো সেই জায়গাটা কি রয়েছে এখন? তো অ্যাঙ্কার বলছে যে আমার গায়ে শিহরণ দিচ্ছে এই ছবি আমি দেখছি, তো বুঝতেই পারছো। তো এই রকম জিনিস যদি হতে থাকে তাহলে তো মানে আমরা যেটা শিখেছি সেটা আর নেই, এবং সেটা কিসের যে চাপে এবং এই যে মানে এই যে
পুরো পট পরিবর্তনটা হলো সেটা তুমি আসো, আমি বলবো হয়তো ধীরে ধীরে কিভাবে হ্যাঁ হয়েছে। মানে কিভাবে হয়েছে আমি 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 জানতে, তুমি বলো না, এই তুমি এই সূত্র ধরেই বলো না, তাহলে একটা চেন ধরে হ্যাঁ, সূত্র ধরেই তুমি বলো। তোমার যেটা প্রথম প্রশ্ন ছিল আর কি, মানে যে এটা থেকে কিভাবে শিখেছিলে, শেখার জায়গাটা এইভাবেই ছিল। আমরা যাদের দেখেছিলাম, যারা আমাদের শিখিয়েছিল, তারা এইভাবেই শিখিয়েছিল যে খবর ইজ আ স্টেটমেন্ট। তুমি যেটা বললে একদম ঠিক কথা, যে খবর ডিকোড করে নেবে। কিন্তু এখন ওই আমরা সেই হিন্দি সিনেমায় দেখতাম না, আজ কি তাজা খবর, আজ কি তাজা খবর, বেহরামি সে মত, এরকম কিছু একটা বলতো। তো ওই রকম ব্যাপারটাই কিন্তু ক্রমশ আসতে শুরু করে। তার কারণ হচ্ছে যে সংবাদ মাধ্যম চালাতে গেলে আমাদের বিশ্বাস করতে হবে, একটা স্যাটেলাইট চ্যানেল যখন চলে সেটা একটা হিউজ খরচা, এবং খরচাটা কিভাবে মেকআপ করা যেতে পারে সেটা হচ্ছে যে প্রচুর ভিউয়ার্স, বিজ্ঞাপন এবং ভিউয়ার্স ইত্যাদি এগুলো তো লাগবে। তো ভিউয়ারশিপের জন্য কিন্তু খবরের মধ্যে এই নাটক বিষয়টা আর কি প্রবেশ করে। কারণ আমাদের প্রথমে খুব খটকা লেগেছিল যখন এই ইটিভি বাংলার কথা আমি বলছিলাম, তারপর থেকেই কিন্তু এই 24 ঘন্টা মানে 2005 থেকে আর কি 24 ঘন্টা নিউজ চ্যানেলগুলো আসতে শুরু করে একটার পর একটা। এখন তো অসংখ্য হয়ে গেছে। এই 24 ঘন্টা নিউজ চ্যানেল যেহেতু 24 ঘন্টাই খবর দেখাবে, তো সেই জন্য তাদের নানা ধরনের খবর দেখাতে হতো, এবং সেই খবরের মধ্যে যেহেতু 24 ঘন্টা ধরে খবর চলছে, তো নানা রকমের এলিমেন্ট, একটি নাটকীয়তা এগুলো ঢোকানো। এবং সেই সময় শুরু হলো ব্রেকিং নিউজ। আমরা খুব আপত্তি করতাম যে সব খবরই কি ব্রেকিং নিউজ, আজ অষ্টমী ব্রেকিং নিউজ কী করে হয়। তো এইগুলো খুব মানে মানে এমন প্রশ্ন, কিন্তু ব্রেকিং নিউজ ওটা রাখতেই হবে, মানে ওটা কথা দেওয়া আছে কাউকে যে সব ব্রেকিং নিউজে যাকে এই ইত্যাদি বিষয়গুলো চলে আসে। তো এটা একটা লম্বা সফর ছিল। তবে এখন আজকের দিনে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে সংবাদ মাধ্যমে যে জায়গাটা এই মুহূর্তে তৈরি হয়েছে, আমি যেভাবে সংবাদ পাঠ করে এসেছি বা আমি যেভাবে খবর অ্যাঙ্কারিং করে এসেছি, সেই যে জায়গাটা সেটা হয়তো আর আমি জানি না, হয়তো মানুষ নিচ্ছে না, নাকি যারা লোকজন রয়েছে তারা বলছে না একটু শান্ত, তো একটু সকালের দিকে তুই থাক, এরকম টাইপের ব্যাপার আর কি। কিন্তু এটা কিন্তু আগে ছিল না। তো যাই হোক, এরকমভাবে চলে এসছে জিনিসটা। তো এখন দেখা যাক। আমি আপাতত স্বাধীনভাবে কাজ করার চেষ্টা করছি, যেখানে অনেক কিছু হয়তো করা যায় না। সংবাদ মাধ্যমের অনেক ঘেরাটোপ থাকে, তাদের অনেক পলিসি থাকে। তার বাইরে গিয়ে নতুন কিছু অন্যরকমভাবে মানুষজনের ভালো লাগার জন্য কিছু করা যায় কিনা দেখতে হবে। মহিলাদের বয়স এবং পুরুষদের স্যালারি জিজ্ঞেস করা উচিত নয়, বাট যে মানুষটি সংবাদ মাধ্যমকে বা নিউজ অ্যাঙ্কারিংকে বা নিউজ রিপোর্টারকে ক্যারিয়ার হিসেবে দেখতে চায়, তুমি একটু আইডিয়া দাও না যে মোটামুটি তার স্যালারি রেঞ্জ কীরকম থেকে কীরকম হতে পারে, তাহলে অনেকে বুঝতে পারবেন যে আচ্ছা আমার এই লক্ষ্যমাত্রা এই থেকে এই অবধি যেতে পারে, বা এই সর্বনিম্ন এই থেকে সর্বোচ্চ এই অবধিও যেতে পারে, এরকম উদাহরণ আছে। বাংলার কথা আমি বলছি। একদমই। এটা আমি যদি জানতে চাও তুমি, তাহলে ধরে নাও এখন যদি কেউ ঢোকে, এখন তো পুরোপুরি জার্নালিজম মাসকম ছাড়া এখন কোনো এন্ট্রি সম্ভব নয়। অ্যাটলিস্ট তুমি যদি কোনো বড় সংবাদ মাধ্যমে যেতে চাও, এন্ট্রি লেভেলে তোমার সম্ভবত 15 থেকে 16 এরকম হবে, এবং তারপর সেটা তোমার অভিজ্ঞতা যেমন বাড়বে, 15 থেকে 16,000 মান্থলি। হ্যাঁ, তারপরে সেটা আরও বাড়তে বাড়তে সেটা অনেক দূর যেতে পারে, সেটা কোনো লিমিট নেই। কিন্তু সেখানে তোমাকে ওই সংবাদ মাধ্যমে যারা চাকরি করে, যারা নিউজ পড়ে, এদের মধ্যে একটা জিনিস কিন্তু সব থেকে গুরুতর, এটাকে তুমি ক্যারিয়ার হিসেবে দেখলে বা কত টাকা লক্ষ্যমাত্রা এইটা নিয়ে ভাবলে কিন্তু চলবে না। এটা যদি ভাবো তাহলে তুমি অচিরেই তুমি খুব দুঃখ পেয়ে চলে যেতে পারো এখান থেকে। তার কারণ ওটা করতে করতেই তোমাকে কিন্তু যেতে হবে। এটা হচ্ছে প্যাশন। এটা সংবাদ মাধ্যমে যারা রয়েছেন, যারা সাংবাদিক, তারা সবাই বলবেন যে প্যাশন ছাড়া নিউজে বা সংবাদ মাধ্যমে আসা উচিত নয়। এই প্যাশনটা যদি থাকে তাহলে কিন্তু একদম আস্তে আস্তে ভালো লেগে যাবে, এবং ভালো লাগলেই কিন্তু আস্তে আস্তে তোমার মাইনেও বাড়তে থাকবে। প্যাশন মানে কিসের? আমি ভালো সংবাদ পড়বো এই প্যাশনটা, নাকি সারাদিন এই মিডিয়া লাইনটার সঙ্গে যুক্ত থাকবো সেই প্যাশন? মানে কোনটার কথা তুমি বলছো? কোন ক্রীড়াটা থাকে লোকের মধ্যে? দুটোই আমি বলতে পারি। মানে এই যে সংবাদ মাধ্যমের একটা ব্যাপার রয়েছে, সেটার সাথে তুমি যোগাযোগ, তুমি সবসময় একটা ওতপ্রোতভাবে জড়িত, এটারও একটা থ্রিল রয়েছে, একটা ফিল রয়েছে। এই যে তুমি বাইরে যাচ্ছ, এটা হচ্ছে যে সাংবাদিকতার দিক থেকে যে স্টুডিওতে যারা খবর পড়ছে তারা লোকে চিনছে, এবং চেনাটা আমি বড় ব্যাপার বলবো না। এই যে তুমি না, আমাদের ছোটবেলায় চেনাটাও বড় ব্যাপার ছিল, খুব বড় ব্যাপার ছিল। ঘটনাটা যেটা ঘটছে সেটা সঙ্গে সঙ্গে তুমি জেনে যেতে পারো। আমি যদি আমার অভিজ্ঞতা এত নানা রকমের হয়েছে, আমি যেমন 26/11 অভিজ্ঞতাটা আমি অনেক জায়গাতেই বলেছি যে আমার 26/11 দিন আমার নাইট শিফট ছিল, কিন্তু আমরা তো আর জানতাম না যে ওদিনকে এত বড় একটা মুম্বাইয়ে হামলা হবে। আমরা তো খবরটা জাস্ট যখন যেই চ্যানেলে ছিলাম সেখানে স্টার আনন্দে ছিলাম আমি সেই সময়। তো তখন
রাত্রিবেলায় 10টা থেকে 12টা অবধি খবর পড়ে তারপরে বাড়ি চলে যাওয়ার কথা। 12টা থেকে নর্মালি কি হয়, 12টা থেকে রিপিট বুলেটিনই চলে রাত্রিবেলা থেকে। কিন্তু সেদিনকে কি হলো, ওই 11টা 11:30টার পর থেকে খবর আসতে শুরু করলো, কিংবা কিছুটা আগেই, যে গ্যাং ওয়ার শুরু হয়েছে মুম্বাইতে। প্রথমে গ্যাং ওয়ার হিসেবেই বিষয়টা এসছিল, তারপর যখন সময় যাচ্ছে তখন দেখা গেল যে না, গ্যাং ওয়ার তো নয়। এবার ঘটনাচক্রে সেদিনকে আমি একাই ছিলাম, আর কোনো অ্যাঙ্কার ছিল না, তো আমাকে থেকে যেতে হলো। এবং পুরো ব্যাপারটা যখন আমি বলছি, আমি সেদিনকে প্রায় 12 ঘন্টার ওপরে ছিলাম, মানে টানা লাইভ। এবং একটা সময় এরকম হয়ে গেছে, আমি চোখের সামনে মানে পুরো ঘটনাটা বিল্ট আপ হচ্ছে, যে একটা গ্যাং ওয়ার, সেখান থেকে জানা গেল যে ভিটি স্টেশনে হামলা হয়েছে, সেখান থেকে জানা গেল যে লিওপোল্ড ক্যাফেতে হামলা হয়েছে, লোক মারা যাচ্ছে, ছবি আসছে, পুলিশ মারা যাচ্ছে, এগুলো সব আমার চোখের সামনে হচ্ছে। কেউ আমাকে আর বলে দিচ্ছে না। রাত 12টার সময় তো আমার প্রডিউসার বসে নেই আমাকে সব কিছু বলে দেবে, তখন আমি যেটা জানছি সেটাই ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন, সেটাই আমি দিচ্ছি। এবং আমি নিজের থেকেই বলছি যে এই মুহূর্তে দেশের সবথেকে বড় সন্ত্রাসবাদী হামলার মুখে ভারত, মুম্বাইতে দেশের সবথেকে বড়। মানে 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 স্ক্রিপ্টটা তোমাকে আর brain এ বলতে হচ্ছে না, তৈরি করতে হচ্ছে তোমাকেই, মানে আমি বলছি তোমার কাছেই তৈরি করতে তৈরি হচ্ছে। তো হচ্ছে, কারণ এক্সাইটমেন্টটাই এত, আর আমার তখন কাজটাই হচ্ছে যে যা দেখছি সেটাই বলা। ওকে, মানে দ্যাট ইজ দ্য সেই রকম একটা টান। এবং কিভাবে যে সময় কেটে গিয়েছিল, ওই 12 ঘন্টা সকালবেলাতে বেরিয়েছিলাম, রাত্রে ঢুকে সকালে বেরিয়েছিলাম, এবং তার মাঝে যখন নিউজ চলছে, ছবি চালানো হচ্ছে, আমি খাচ্ছি, খাওয়ার সময় হয়নি, তো ভেবেছি যে রাত্রিবেলা পরে খেয়ে নেবো। এবার সেই 11টা থেকে ঢুকে যে এতটা কন্টিনিউ হয়ে যাবে সে বুঝতে পারেনি। তো এই রকম অভিজ্ঞতা, এইগুলোই হচ্ছে প্যাশন, বা এইগুলোই হচ্ছে ভালো লাগার জায়গা। তো এই টানেই কিন্তু প্রচুর মানুষ যেতে পারে না। আমি আবার ওই শেখার প্রশ্নটায় চলে যাব। যখন তুমি এইরকম এই অন দ্য স্পট বলছো, একটা ছবি আসছে, ছবিটাকে ডিসক্রাইব করতে হচ্ছে, তুমি যখন একটা কানে হয়তো একটা কোনো একটা ইনপুট পেলে, সেটাকে তোমাকে ডিকোড করে বলতে হচ্ছে, তার মানে বুঝে হয়তো আধা ইনফরমেশন সেটাকে চারদিক ব্যালেন্স করে বলা, কিংবা বেশ কিছু ইনফরমেশন মাথায় রাখা যে অমুক দেশের রাজধানী অমুক, ঠিক আছে, অমুক রাজ্যের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর নাম অমুক, অমুক দেশের প্রধানমন্ত্রীর নাম অমুক। এই যে লার্নিংটা এখনকার গুগল জেনারেশনের জন্য তো ভীষণ কঠিন, কারণ এখন তো আমি ভাবছি আমি মাথায় কিছু রাখবো না, আমি তো গুগলে রাখবো। কিন্তু তুমি ওই শেখার জায়গাটা একটু আমাকে বলো যে কি কি জিনিস পদ্ধতিগতভাবে তুমি মেনটেন করেছো, যে আমাকে নিউজ পেপারটা পড়তেই হবে, আমাকে না পলিটিক্যাল বইপত্রগুলো জানতে হবে, আমাকে না অমুক নামগুলো জানতেই হবে, আমাকে একটু এই মেথডগুলো একটু বলো না। না, এই মেথডগুলো অবশ্যই খবরের কাগজ পড়াটা তো ভীষণভাবে জরুরি। এবং আমরা যেহেতু 24 ঘন্টা নিউজ চ্যানেলে ছিলাম, আমরা যেটা খবর পড়ছি, আমরা তো আপডেট দিচ্ছি। আমি তো গত দিনের ঘটনাটা জানি, আমি তার আগের দিনের ঘটনাও জানি, তার আগের দিন, কারণ তার আগের দিনও আমিই পড়ছিলাম আর কি। মানে ব্যাপারটা কি, একটা খবর যেরকমভাবে যায় সেটার পুরো আপস অ্যান্ড ডাউন সবটা আর কি মাথার মধ্যে রাখতে হয়, এটা একটা অবশ্যই রুল। যদিও আমি যে বিশাল খুব মনোযোগী ছাত্র ছিলাম সেরকম নয়, কিন্তু আমি এটুকু জানতাম যে আমার মুখ থেকে কোনো ভুল ইনফরমেশন গেলে সেটা খুব খারাপ হবে, সেটা আমার জন্য খারাপ হবে, আমার চ্যানেলের জন্য খারাপ হবে। সুতরাং আমি যখন বলতাম, যতটুকু জানতাম ততটুকুই বলতাম, যেটা জানতাম না বা হাফ জানতাম সেটা বলার ট্রাই করতাম না। আরেকটা বিষয় কি বলতো, যেটা মানে এটা হয়তো একটা এতটা বড় বয়সে এসে ব্যাপারটা বুঝতে পেরেছি যে এত ইনফরমেশন কিন্তু তুমিও জানতে পারবে না, ট্রু। এত ইনফরমেশন মাথায় রাখা কিন্তু সম্ভব নয়। সুতরাং সেই সময় আশপাশের ইনপুট, এবং এখন অনেক সুবিধা হয়েছে, তুমি ফট করে দেখে নিতে পারো, একটু গুগলে হয়তো ব্রেকে গেল, তুমি আরও আশপাশে আরও কিছু জিনিসপত্র জেনে নিলে, বা যেটা হতে চলেছে বা যেটা হবে সেটা সম্পর্কে থরো নলেজ এবং প্রডিউসার থাকে ভেতরে কানে বলে দেওয়ার জন্য, তো তারাও হেল্প করে দেয়। কিন্তু যেটা আমি বলবো ভাবছিলাম সেটা হচ্ছে যে খবরের জগৎটা কি জানো তো, সেটা হচ্ছে যে সুমন চট্টোপাধ্যায় একটি লেখাতে আমি দেখলাম, তিনি আমাদের অত্যন্ত মানে বয়োজ্যেষ্ঠ সাংবাদিক, তো তিনি বলছেন যে খবরের জগৎটা হচ্ছে না ঢেউয়ের মতন, সমুদ্রের ঢেউ। একটা ঢেউ আসে, বিরাট একটা ঢেউ এলো, সেটা ঢেউটা দেখে আমরা বললাম যে বাবা কত বড় ঢেউ। আবার আরেকটা ঢেউ হলো, তখন আগের ঢেউটাকে কিন্তু আমরা ভুলে গেছি। মানে এটা কিন্তু এই এত বছর 22-23 বছরের অভিজ্ঞতা কিন্তু এটা দেখেছি যে এই মাঝে মাঝে বড় বড় খবরের ঢেউ আসে ঠিকই, কিন্তু পরে আরেকটা বড় ঢেউ যখন আসে তখন ওই ঢেউটা যে কোথায় হারিয়ে যায় বোঝা যায় না। দীর্ঘদিন ভয়েস ওভারের কাজ করেছো, এখনও করো তুমি, বেশ কিছু অডিও স্টোরি চ্যানেল যেগুলো, সেখানে তুমি গল্প বলো বা বিভিন্ন ক্যারেক্টার হও। তুমি কয়েকদিন আগে সানডে সাসপেন্সও বোধহয় কাজ হ্যাঁ, করছিলে, একটা করছিলাম, আমি করছিলাম হচ্ছে যুধিষ্ঠিরের চরিত্র চরিত্র তুমি করছিলে। হ্যাঁ, তো গলার যত্ন নেওয়ার জন্য তোমাকে কিছু করতে হয়েছে, বা তুমি কিছু জানো যে কোন কোন জিনিসগুলো, যারা বাচিকটাকে হয়তো ক্যারিয়ার করতে চায়, গলার যত্ন তারা কিভাবে নেবে, কিভাবে এগোবে? গলার যত্নর জন্য আমি বলছি যে বিশেষ কিছু আমাকে যে করতে হয়েছে তা নয়, কিন্তু
অবশ্যই আজকে এই যে গলাটা তুমি শুনছো, এরকম গলা কিন্তু আমার ছিল না। এই গলাটা কিছুটা আমি তৈরি করেছি ঠিকই। সেটা বলে দিতে পারি, সেটা অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠে একটা অভ্যেস করা, একটা স্কেলে ওম বলা বা সা বলা। আমি যেহেতু গানও গাই আর কি, ইনফ্যাক্ট তুমি হয়তো জানো না যে আমি কিন্তু যখন সারেগামা শুরু হচ্ছে, আলফা টিভি বাংলা ছিল, তখন ফার্স্ট শিডিউলে আমি ছিলাম। তখন আমি কলেজে পড়ি, আচ্ছা যাকে সেটা পরে আসছি। তো এই গানের ব্যাপারটা এবং সকালবেলা একটুখানি গলা সাধা, একটুখানি ওম বিষয়টাকে বলা, ওম মানে একদম পুরো ভেতর থেকে। আমি একটু দেখিয়ে দেবো কি হ্যাঁ কিরকম করে ভাবে দেখতে বলতে হবে? হ্যাঁ আপনি মানে একদম যেটা আমার কাছে কিছু স্টুডেন্টও ছিল একটা সময়, তাদেরকেও আমি বলেছিলাম। ইনফ্যাক্ট আমি আহ, আমরা যাদের থেকে শিখেছি তাদের মাধ্যমেই আমি তারা যেরকমভাবে দেখিয়েছি সেটাই আর কি দেখাচ্ছি। মানে এই ওম বলাটা না ভীষণ ভালো, মানে ভীষণ সকালবেলা উঠবে একদম পুরো নাভি থেকে আওয়াজটা আসবে পুরো এরকম ওম, মানে পুরোটা ওম। সকালবেলা এরকম 5-6 বার, মানে 5-6 মিনিট যদি এরকমভাবে অভ্যাস করতে পারো, তাহলে গলা আস্তে আস্তে কিন্তু খুলবে। মানে এটা আমার খুব কাজে দিয়েছে। প্লাস যত্ন তো টুকটাক লেগেই থাকে। আমার যেমন যত্ন হয় না, মানে আমারও যত্ন বলতে আমার কিছুই যে হয় না কারণে যত্ন সেভাবে হয় না, দেখতে আমার গেলে। ওই স্ত্রীর সঙ্গে ঝগড়া করতে গেলে যখন টপ লেভেলে গিয়ে ঝগড়াটা করি তখন আর গলার যত্ন ও হয় না। বাবা, আমি তো একদম ঝগড়া যাই না। তাই নাকি? হ্যাঁ, আমার ওই সময় যখন ঝগড়ার চরমে যে চলছে তখনও কিন্তু আমার এইটাই থাকে, এই এটাই বেস্টটাই থাকে। থাকে। মানে সেটা যখন হয় তখন কিছুক্ষণের জন্য আর কি, তারপরেই আবার চলে আসি। আমি গানের জগতের বেশ কিছু লোকের গলার যত্ন রাখার জন্য ওরা বলেছিলেন, আমি বেশ কিছু রাঘবদা বা অন্য অনেক মানুষের সঙ্গে কথা বলছিলাম, তারা বলেছিল যে ওই ওমটারই মতো হ্যাঁ, এইটা করতে একদমই সেম সব সিমিলার, সব যাতে গলার মাসেলগুলো অনেক বেশি টোন্ড হয়, মানে ঠিকঠাক হয়, স্ট্রং হয় আর কি। এটা এরকম অনেক ব্যায়াম আছে, যেমন উচ্চারণের জন্য কচটত প, তুমি তো কচটা তো জানোই। হ্যাঁ হ্যাঁ ওটা তো একটা অসাধারণ, মানে ওটা যে একটা এত ভালো জিনিস, উচ্চারণ একদম পুরো, ওটা পুরো এক্সারসাইজের মতন। ক চ ট ত প, মানে তোমার ক প্রথমে গলা যাচ্ছে, আস্তে আস্তে কিন্তু নিচের দিকে নামছে। কণ্ঠবর্ণ থেকে তালু প্রত্যেকটা টাকরা গিয়ে টাচ করছে। তাই না? সেটা তুমি আমি আমার ভালো, ইনফ্যাক্ট আমি আমার স্টুডেন্টদেরও একই কথা বলি যে এটা বেসিক্যালি জিভের একটা প্যারেড হচ্ছে, বেসিক্যালি মানে ওইটা যে কুচকাওয়াজ কি হচ্ছে। জিনিস ওটা তো কোনো ভাষায় নেই, এটা Exactly. শুধুমাত্র বাংলাতেই আছে। একদম তো এবং আমাদের উচ্চারণেরও তো অনেক ব্যাপার আছে না, মানে চ উচ্চারণটা চ হবে না, তারপরে মানে ফ, ফুল, ফুল। ফুল নয় যাই হোক, এগুলো এখন কেউ খুব একটা বেশি হয়তো জানি না গায়ে মাখে কিনা। তবে ওই আবার সেই টিভির জায়গায় চলে যাই, সেখানে আমাদের একজন বলেছিলেন যে এই যে তুমি তুমি জানো কি, তুমি এই রিজনাল ল্যাঙ্গুয়েজের যে খবর পড়ছো, উনি কিন্তু সাউথ ইন্ডিয়ান ছিলেন যিনি আমাদের বলছেন। আচ্ছা তিনি বলছেন যে এই বাংলা ভাষা বা তোমার যে কোনো ভাষার অস্তিত্ব থাকবে কিন্তু সেটা কিভাবে বলা হচ্ছে তার উপরে। কারণ প্রতিটা জায়গাতেই প্রতিটা ভাষাতেই কিন্তু অন্য ভাষা ঢোকার চেষ্টা করে, তার নিজের মতন করে রূপ বদল করে অন্য ফরম্যাটে আসে। তো তুমি তোমার ভাষাকে কত ভালোবাসো, তুমি ভাষাকে ঠিক যথাযথভাবে বলতে পারো কি না, সেই সেটার উপরেই কিন্তু তোমার ভাষা কতদিন থাকবে ভালোভাবে বেঁচে পড়তে, সেটা নির্ভর করে। তো ওই চর্চাটা আমার এত ভালো লেগেছে, সেই জন্য আমি এই যে, এবং সত্যি কথা বলতে বাংলা ভাষাটা বলতে পারি বলেই তো এতদিন তুমি আমাকে ডেকেছো, না হলে থরি না ডাকতে। বা কিছুটা অন্তত পক্ষে জ্ঞান আছে, এবং সেই জন্যই এই উচ্চারণ ইত্যাদি নিয়ে চর্চা করি, সেই জন্যই হয়তো পরিচিতি, সেই জন্যই খবরের জগতে আসা বা থাকা। সময় তো রিডিং পড়া কতটা ইম্পর্ট্যান্ট। এখন তো লোকে স্ক্রোলের জগতে ঢোকার পর থেকে কনসেন্ট্রেশন লেভেল এতটাই পড়ে গেছে, রিডিং আর হয় না। পড়া কতটা ইম্পর্টেন্ট? ভীষণ রকমের, অসম্ভব ইম্পর্ট্যান্ট। তোমার ধারণাই তৈরি হবে না। সব থেকে তো বড় কথা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে পড়া, বা তুমি যদি সাহিত্যর কথাই বলো, তো আমার তো মনে হয় যে সাহিত্য এমন একটা জিনিস, একে তো তুমি প্রচুর মানুষের, যেহেতু ওখানে চরিত্র থাকে, সাহিত্য একটা গল্প, তো তুমি মানুষের বিভিন্ন চরিত্র কীরকম হয় সেটা জানতে পারছো। সুতরাং তুমি যখন আশপাশে তোমার ওই রকম মানুষগুলোকে দেখবে, তখন তোমার মানে তুমি বুঝে যাবে যে কি হতে পারে, সেটা একটা একটা জায়গা থেকে গঠন হচ্ছে, মানসিক গঠন হচ্ছে। পাশাপাশি এই যে পড়া বা এই যে চর্চা, তাতে কিন্তু মানে ভাষার জ্ঞান হয়। আর এই ভাষার জ্ঞান না থাকলে তুমি তো বলতে পারবে না টানা কিছু, তোমার তো অসুবিধা হবে। তুমি তুমি যখন আবার নিউজের একটু অন্দরে ফিরে যাই, তোমাদের যখন অ্যাঙ্কারিং করতে হতো বা নিউজ তুমি যখন পড়ছো, সেই সময় তোমাকে তো লিখতেও হতো নিশ্চয়ই, প্রচুর হ্যাঁ, লিখতে হতো, স্ক্রিপ্টিং তো একদমই, প্রচুর স্ক্রিপ্ট করতে কিছু হতো। কিছু করতেই হতো। ওকে ওকে, তো সেটার বেসিক একটা লোক কী করে তৈরি করবে? একজন স্টুডেন্ট, একজন নতুন নিউ কামার, একজন যিনি হয়তো নিজেকে
রোগড়ে ঠিক করার আজকের চেষ্টা দিনে করে? যেভাবে হচ্ছে সেটা তো খুবই সাংঘাতিক হচ্ছে। আজকের দিনে কি বলতো, আজকের দিনে হচ্ছে হেডলাইন একটা দাম করে দিতে হবে, এমন একটা হেডলাইন দেবে যে যাতে আর কি লোকে প্রথমে, কারণ তো তুমি কম্পিটিশন তো True. তোমার 8টার সময় যখন তোমার খবর চলছে তখন 8টার সময় কিন্তু ওখানে সিরিয়ালে তোমার ওখানে চলছে নানা ধরনের অনুষ্ঠান, বুঝতে পেরেছো? তাকে মারতে হবে। তার সাথেই তো তোমার কম্পিটিশন। তো সুতরাং একটা প্যাকেজ এমনভাবে এখন করতে হয় যে মানে লোকেরা যাতে আহ, বুঝতে পারে, এবং ছোটর উপরে অনেকটা বলে দেওয়া, এইগুলো মূলত খেয়াল রাখতে হয়। আমরা যে সময় নিউজ শুরু করেছি সেই সময় খুব ক্লিয়ার ফারাক ছিল কিছু, যে দিস ইজ কল্ড হেডলাইন, এটা হচ্ছে অ্যাঙ্কার, এটা হচ্ছে অ্যাঙ্কার ভিও, বা এটা হচ্ছে প্যাকেজ, এটা হচ্ছে ভয়েস ওভার, খুব 3-4টা, আর ওটা হচ্ছে পিটিসি, এখনো পিস টু আছে। ক্যামেরা। এখন আছে, কিন্তু এখন কি ফারাকগুলো কমে যাচ্ছে, নাকি শুধু এখন ম্যাক্সিমাম তো প্যাকেজ স্টোরি আমি দেখি, প্যাকেজ বা ভয়েস ওভার স্টোরি? না, সেগুলো বিভিন্ন চ্যানেল বিভিন্ন রকম ভাবে চালায়, কিছু চ্যানেল সবসময় লাইভ চালাচ্ছে, কিছু প্যাকেজ চালাচ্ছে। এটা বিভিন্ন পলিসির ওপর নির্ভর করে, এটা মানে সেইভাবে বলা যায় না, বা এটা একদম উঠে গেছে সেটাও বলা যায় না। প্যাকেজের প্যাকেজের সবসময় গুরুত্ব, থাকে, ওকে গুরুত্ব ওকে থাকে। ওকে। চ্যাট শোজ কিছু দেখবে তুমি সকাল থেকে চ্যাট শো, মানে চ্যাট শোই হয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গায় দেখবে যে প্যাকেজ চলছে, কিছু কিছু দেখবে যে খবর চলছে, কোথাও দেখবে যে স্পিড নিউজ চলছে। তো এগুলো নানা রকম মানে মার্কেটের ডিমান্ডের ওপরও অনেক কিছু নির্ভর করে। আমি এখনও যখন ইন্টারভিউ নিতে যাই, আমার অদ্ভুত একটা নার্ভাসনেস কাজ করে, ঠিক প্রশ্ন জিজ্ঞেস করবো তো, ঠিক জায়গায় হিটটা করবো তো, ইমোশনটা ঠিকঠাক ধরতে পারবো তো। তোমাদের কাজটা আরও কঠিন, দুটো উত্তপ্ত লোক প্রচণ্ড ঝগড়াঝাটি করতে করতে নিজের মধ্যে প্রায় মারামারি করবে এরকম অবস্থায়, তার মাঝে তোমরা দাঁড়িয়ে আছো স্থির হয়ে, কখনো এটাকে সামলাতে হচ্ছে, কখনো এখানে সামলাতে হচ্ছে, কী লাগে ওই সামলানোর জন্য, কী লাগে? এই যে যারা স্টুডিওতে আছে তাদেরকে যেমন সামলাতে হয়, একই সঙ্গে আরেকজনকেও সামলাতে হয়, যে কানের মধ্যে থাকে, যে বলতে থাকে এই একে আর বলতে দিস না, বলছে এই একে থামিয়ে দে, আবার বলছে আরে ওর কাছে যা না, ওর কাছে যা না। সুতরাং অনেক কিছু চলে, মানে ওইটা একটা ব্যাপার আর কি, মানে তোমার কানেও কিন্তু সবসময় ইনপুট আসতে থাকে যে কিভাবে যাবে বা কাকে ধরা যাবে। স্টুডিওতে যারা প্রচুর যুযুধান লড়াই করে, তারপরে কি বন্ধু হয়, নর্মালি কথা বলতে পারে? ভীষণ রকম। তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ। তুমি এখন দেখো এই যে ঝগড়াঝাটির ব্যাপারটা না, এটা খুব স্বাভাবিক। আমি একটা যুক্তি দিতাম, মানে এখন আমি সংবাদ মাধ্যমে সঙ্গে কত চাকরি করছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি এটা দেখেছি যেটা খুব স্বাভাবিক ব্যাপার। তুমি যখন রাস্তা দিয়ে যাবে, হঠাৎ দেখছো খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে, দুজন কথাবার্তা বলছে, তুমি যতই ব্যস্ত হোক তুমি কিন্তু 2 মিনিটের জন্য দাঁড়াবে, মানে ওটা মানুষের স্বভাব। তো ওই ব্যাপারটা কিন্তু আমাদেরও বলা হতো, একটুখানি লাগিয়ে দে, একটুখানি। না, আমি সে তো লাগিয়ে দেব, বাট তারপরে তারাও ওই যুযুধান লোকগুলো এবার কি কোনো ভালো কথা বলে, নিজের মধ্যে কি ভালো ভালো কথা বলে? মানে তারা তো রেগুলার আসছে, তারা তো অভ্যেস হয়ে গেছে তাদের ওটা। ওরা তো জানে যে তারা বলার আগে ওটা ঠিক আছে, কিন্তু আপনাকে দিচ্ছে একটু, বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একটুখানি গল্প করে। মানে আমরা মানে যারা সবাই নয় এটা, কিন্তু এটা হয়ে থাকে টেলিভিশনে আমরা যারা দেখছি, ওই দল অমুক দলকে মানে মানে ঝেড়ে ওইটা কাপড় পরিয়ে থাকাই দিচ্ছে, উচিত। আমি তো বলবো ওটা থাকা উচিত, কারণ তুমি তো পলিটিক্যাল পার্টির দুটো সদস্য, মুখপাত্র। তোমরা তো মারপিট করার জন্য আসোনি এখানে। আর তাহলে তো মানে যে কথা বলছে, মানে এটা তো একটা সৌহার্দ্য থাকবে না। এক্স্যাক্টলি। তারা তো একই মাটিতে একটা জিনিসের জন্য একটা লক্ষ্যেই লড়ছে। কি লক্ষ্য? সেটা হচ্ছে যে মানুষের কল্যাণ করার। তো প্রত্যেকের লক্ষ্য যখন এক, তো মানুষের কল্যাণ যারা করবেন তারা নিজেদের মধ্যে যদি ঝগড়াকাটি করেন, বা ক্ষমতার জন্য বা যাই হোক যেটার জন্য আর কি, মানে একটা মতের অন্যরকম হওয়ার ফলে যদি খুব বাজে দিকে চলে যায়, তাদের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যায়, সেটা তো হওয়া উচিত সেটা না। কাম্য নয়। আচ্ছা, সময়ত দা, একটু একটু ব্যক্তিগত জায়গায় আসি। তুমি বিভিন্ন রকমের আপস অ্যান্ড ডাউনস দেখেছো জীবনে, অনেক ক্ষত এসছে, যেটা প্রফেশনাল জায়গায় হতে পারে, কিংবা হয়তো আমি জানি না ব্যক্তিগত জীবনে কখনো এরম এসছে, নিশ্চয়ই এসছে কোথাও, নিশ্চয়ই আপস অ্যান্ড ডাউনস তো থাকে প্রত্যেক হ্যাঁ, সম্পর্কে হ্যাঁ। বা প্রত্যেক কাজের জায়গায় প্রফেশনালি। যখন তুমি ডিপ্রেসড হয়ে যাও, যখন তোমার মনে হয় এই তো আর রাস্তাগুলো সব বন্ধ হয়ে গেল, অ্যাভিনিউজগুলো সব বন্ধ হয়ে গেল, তখন তুমি নিজেকে কি করে সামলাও, কামব্যাকটা কি করে করো? তুমি কিন্তু কামব্যাক করেছো অনেকবার, আমি জানি। সো কামব্যাকের রেসিপিটা কি? কামব্যাকের রেসিপিটা এই মুহূর্তে আমি আমার বোধহয় এখন সবথেকে বড় আমার পরীক্ষা চলছে। মানে আমার এপ্রিল মাসে আমি চাকরি মোটামুটি ছেড়েছি। মানে সিচুয়েশনই এমন হয়েছিল যে আমাকে হয়তো ছাড়তে হয়েছে। তো সেই জায়গা থেকে আমি এবার চিন্তায় ছিলাম যে আবার কি চাকরির জগতে ঢুকবো কি ঢুকবো না। সেই চিন্তা ভাবনাটা থেকে যে একদম সম্পূর্ণ বেরিয়ে এসেছি সেটা নয়, কিন্তু আরও একটা দিকে আমি মনস্থির করেছি যে আমি এবার নিজের যেটা ভালো লাগছে সেটা আর একটু বেশি করে করব। কারণ চাকরি আফটারঅল যাই হোক সেটা কিন্তু একটা পরাধীনতা। তুমি অন্য লোকের মানে কারুর কথাতেই কিন্তু তুমি কাজটা করছো, মানে সেখানে সম্পূর্ণভাবে স্বাধীনতা কিন্তু হয় না। কারণ আমি বরাবরই বলি যে আমরা কিন্তু সংবাদ মাধ্যমে চাকরি করি,
সাংবাদিক কতটা হয়ে উঠতে পারছে, অন্তত পক্ষে আমার পক্ষে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি সেভাবে বলে উঠতে পারি না। আমি চাকরি করছি সংবাদ মাধ্যমে, এইরকমই ব্যাপারটা। তো এখন এখান থেকে এই সময়টায় আমার ভীষণ হেল্প করছে এই যে মির্চি বাংলায় যুধিষ্ঠিরের রোলটা করছি, যুধিষ্ঠিরের রোলটা। আমি যখন ওই যুধিষ্ঠিরের রোলটা করছি, আমি দেখছি যে এ তো আমারই গল্প, সে কী করে ডিপ্রেস হচ্ছে না। এটা খুব অদ্ভুতভাবে এসছে, এবং যুধিষ্ঠির বলছে যে আমি দৈবতে বিশ্বাস করি, নিয়তির ওপরে কারুর হাত নেই। যেখানে শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি খালি কাজ করে যাও, ফলটা তোমার হাতে নেই। এইগুলো আমি এখন বলছি কেন, যখন আমি খুব চিন্তার মধ্যে রয়েছি। তো এইটা কিন্তু আমাকে বারবার তুলে ধরতে সাহায্য করছে নিজেকে। এবং আমি ইনফ্যাক্ট এই নিউজের পাশাপাশি আরও একটা জিনিস করি, হয়তো তোমরা জানো, সেটা আমার একটা ওয়েবসাইট রয়েছে। আমি এবং আমার এক বন্ধু, মানে আমরা দুজন মিলেই এটা করি। এটা দুর্গাপুজো নিয়ে বেসিক্যালি। সেটারও প্রসার এবং প্রচারের দিকটাও ভাবনা চিন্তা একটু আরও সিরিয়াসলি যাতে করা হয়। ওটার রেভিনিউ মডেল কি? মানে তুমি তো 360 দুর্গাপুজোগুলো সব দেখাও, মানে তোমাদের অ্যাপে গিয়ে দেখা যায় যে দুর্গাপুজোটা আমি 360 ডিগ্রি দেখতে পারি, একটা মণ্ডপে বাড়িতে বসে দেখতে পারি। এটার উদ্দেশ্যটা ছিল হচ্ছে কি বলতো, কলকাতার দুর্গাপুজো যখন ইউনেস্কো হেরিটেজ হয়নি, আমরা কিন্তু তার আগে থেকে শুরু করেছিলাম, এবং শুরু করেছিলাম কিন্তু এটার জন্যই, যাতে ইউনেস্কো হেরিটেজ হয়। এই 360 ভার্চুয়াল ট্যুর যে ফরম্যাটটা, এটা একটা ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেড ফরম্যাট, যে ফরম্যাটটাই আর কি কোনো সৌধ আমরা দেখে থাকি, বা কোনো, এগুলো হোটেলের ক্ষেত্রে হয়, এগুলো কোনো মিউজিয়ামের ক্ষেত্রে হয়, এভাবে 360-তে যাতে লোকেরা ঘটনার মানে ওই জায়গাতে না থাকলেও ওই জায়গাটা ঠিক কেমন দেখতে সেটা মোবাইল আন্দাজ করে নিতে পারে। এখন তো আমরা ভিআরেও চলে গেছি, মানে চোখে ওই ভিআরটা পরে নিলে মনে হবে দুর্গাপুজো প্যান্ডেলের মধ্যেই তুমি রয়েছো, মানে সেটাও আমরা এখন করতে পারছি। তো ওটাও আমাদের খুব ইচ্ছা ছিল যে এই জিনিসটাকে একটা বড় জায়গায় নিয়ে যাবো। প্রথমের দিকে খুব অসুবিধা হচ্ছিল, একজন অত্যন্ত সহৃদয় ব্যক্তি পুরো আইডিয়াটা শুনে আমাদের বিনা বাক্য ব্যয় আমাদের একটা অর্থ সাহায্য করেন, এবং তার সেই থেকে শুরু। আমরা বিদেশ থেকে ক্যামেরা নিয়েছিলাম, তার কারণ হচ্ছে যে আমরা চেয়েছিলাম এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হোক। আমরা যে ছবির কোয়ালিটি দিয়ে থাকি দুর্গাপুজোর ক্ষেত্রে, সেটা দেখে কেউ বলবে না যেটা কলকাতায় বসে বানানো হচ্ছে। যারা দেখছে সেটা ভাববে যে এটা কি বাইরের কোনো টেকনোলজি নাকি, এরকমভাবে কী করে হচ্ছে। না, এটা আমরা প্রথম থেকেই, বিশেষ করে অর্পণ যে রয়েছে আমার সাথে, ওর প্রথম থেকেই ইচ্ছা ছিল যে একদম হাই কোয়ালিটি জিনিস করব। এবার এটা একদিক গেল, এখান থেকে তো আমরা কিছু স্পন্সরশিপ এখন পাচ্ছি, সেটা একদিকে। তুমি রেভিনিউ মডেল কথা বলছিলে। আরেকটা দিক হচ্ছে তোমার এই বিভিন্ন জায়গা, ইনস্টিটিউট, তারপরে হোটেলস, এদেরও ভার্চুয়াল ট্যুর দরকার হয়। কিছু রিসর্ট আছে, তাদেরও দরকার হয় ভার্চুয়াল ট্যুর তাদের ওয়েবসাইটে রাখার জন্য। সেই কাজগুলো আমরা করছি। তো এইভাবে এগোচ্ছে। প্লাস আমার নিজের কিছু, তুমি যেমন করছো পডকাস্ট, ইচ্ছা তো আছে সেরকম কিছু করার। এখন দেখা যাক কি হয়। তখন আমি পাল্টা ইন্টারভিউ নেব, তখন আমি রেডিওতে ঠিক কি লাগে আর কি। কারণ নীলাঞ্জন কিন্তু এখনো আরজে নামটা ছাড়তে পারেনি। না, আমার ছাড়তে পারি না, মানে ওটা হয়ে গেছে, আমার ট্যাগ লাইনের মতো হয়ে গেছে। আমি আমার ইউটিউবে যেমন নীলাঞ্জন ইউজ করছি, আমি ইনস্টাগ্রামে নীলাঞ্জন ইউজ করছি, ফেসবুকের আমি ওটা চেঞ্জ করতে পারছি না। ওটা বোধহয় একটা সার্টেন ফলোয়ার্স হয়ে গেলে ওটা চেঞ্জ করা বোধহয় যায় না। ফলো তো ওটা আমি আর চেঞ্জ করতে পারি, ওটা থাকুক, ওটা রয়ে গেছে। এবার নর্মালি লোকে আমাকে দেখে আমার নাম বলে না, প্রথমে আরজে বলে, হয়তো প্রথমটা দেখে ওটা ভাবে কিছু একটা, যাই হোক। এনিওয়েজ, সৌম্যদীপ্ত দা, তুমি তোমার ক্যারিয়ারে বহু মানুষের সংস্পর্শে এসছো, বিখ্যাত মানুষ, গুণী মানুষ, সাধারণ মানুষ। আমি যদি বলি কয়েকটা এমন ঘটনা যেগুলো তোমাকে নাড়া দিয়ে গেছে, তোমার জন্য লেসন হয়ে দাঁড়িয়েছে জীবনে এগোনোর জন্য বা কাজের ক্ষেত্রে, যে আরে বাস, এটা কি বললো, এটা কি দারুণ বললো, সেরকম কিছু কি মনে আছে টপ অফ দ্য মাইন্ড? একটা জিনিস আমার খুব ভালো লেগেছিল, সেটা হচ্ছে যে পার্থ ঘোষ, গৌরী ঘোষ নিশ্চয়ই চেনো, উচ্চারণের ক্ষেত্রে মহিরুহ। তো আমি একদিন খবর পড়ছিলাম, তখন সেটা আনন্দে ছিলাম, তখন আমি বেরোচ্ছি নিউজটা পড়ে বেরোচ্ছি, তখন গৌরী ঘোষ আমাকে দেখে বললেন যে তুমি একটু আগে পোহালো উচ্চারণ করেছো, পোহালো, তুমি এত ভালো পোহালো বললে, আমার দারুণ লাগলো। মানে এইগুলো হচ্ছে ছোট ছোট জিনিস যেটা আমার মানে মনে আছে। আর সব থেকে বড়, যদি আমি ফেসবুকে যখন সবে সবে এসেছিলাম, তখন একজন আমাকে লিখেছিলেন, এটা বলতেও আমার খুব মানে লজ্জা লাগছে, তো বলছে যে তোমার খবর পড়া আমার এত ভালো লাগে যে আমরা আমাদের ছেলের নাম রেখেছি সৌমাদিত্য। তো এইটুকু আর কি প্রাপ্তি, যদিও এটা বহু বছর আগের কথা। এইগুলো আর কি রয়ে যায়। এই হচ্ছে টিভির ক্ষমতা, বুঝেছো? কেউ কোনো সন্তানের নাম আমার নামে নীলাঞ্জন রেখেছে বলে আমার তো জানা নেই। না, অনেকেই রেখেছে নীলাঞ্জন, তো অনেক যেহেতু র্যান্ডম। সবাই তো
গল্প আরো অনেক কিছু জানার আছে, বাট যাওয়ার আগে তুমি যদি একটা গান দিয়ে আজকে আড্ডাটা শেষ করো। একদমই, কিন্তু যাওয়ার আগে এটাও বলবো দারুণ লাগলো আমার আড্ডা মেরে, এবং অনেকটা সময় বোধহয় আমরা পার করলাম। অনেক কিছু বলার হয়তো বাকি রয়েছে, এগুলো পরের আড্ডা হবে একদম। ইচ্ছা রয়েছে পরের বার আরো সাবজেক্টিভ আমি আরো আসবো, কারণ তোমাকে আমার বারবার লাগবে এই কারণে যে আমি বিশ্বাস করি, এটা আমি তুমি সামনে আছো বলে বলছি না, আমি বিশ্বাস করি যে ক্লাসিক্যাল নিউজ রিডার যারা বা ক্লাসিক্যাল অ্যাঙ্কার্স যারা বেশ কিছু বেসিককে একদম হুবহু ঠিকঠাক মেনটেন করেছেন, যেটা সনাতন, যেটা চলে আসছে বেসিক, মানে আমি বলছি না সেটা ধ্রুব সত্য সেটাই মানতে হবে, সেটা ভাঙা যাবে না, এটা আমি বলছি না। কিন্তু কিছু কিছু মানুষ ওই কয়েকটা পিলার, কয়েকটা থাম্ব রুল মেনটেন করে আসেন এবং তারপরে তারা ইনোভেশনগুলো করেন। তুমি সেই মানুষগুলোর মধ্যে একজন, যেটা আমি কনস্ট্যান্ট শিখি, আটকে গেলে দেখি। তো সেই জন্যই আরও বেশি জানতে হবে, আরও বেশি ডিকোড করতে হবে সৌম্যাদিত্যকে, যাতে নতুনরা যারা তারা সৌম্যাদিত্য হতে পারে। সেটাই, অবশ্যই নতুনদের ক্ষেত্রে এটা আমার একটুখানি এখন অসহায় লাগে, কারণ এখন যেভাবে হয় কি, যেভাবে আর কি অ্যাঙ্কারিং হচ্ছে, মানে এটাই তো স্ট্যান্ডার্ড হয়ে যাবে তাহলে। যারা দেখছে তারা তো ভাববে যে এরকমভাবেই বলতে হয়। এখন তুমি যদি এখন টিভিতে কোথাও একটা দেখাও, বা তুমি যদি কোনো সিনেমা দেখো, তাতে যদি কোনো খবর পড়ার রোল আসে, আগের সিনেমা কেমন ছিল, যেরকম খবর পড়া হতো সেরকমই আসতে। কিন্তু এখন যে তুমি সিনেমাগুলো দেখছো, তখন যখন টিভিতে যে বলছে যে খবর পড়ছে, মানে দিস ইজ দ্য থিং, মানে এটা তো হয়ে গেছে, তুমি আর বেরোতে পারবে না। সুতরাং আমারও মনে হচ্ছে আমারও হয়ে এসছে। এরকম একটা গান শুনিয়ে শেষ করি নাকি? একদিন পাখি উড়ে, একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, ফিরবে না সে তো আর কারো আকাশে। একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, ফিরবে না সে তো আর কারো আকাশে একদিন। কুমার শানুর একটা এক্সপিরিয়েন্স আছে, একটু শোনাও না। তখন আমি ওই স্টারেই ছিলাম তখন। কুমার শানুর একদিন ইন্টারভিউ নিচ্ছি, তো ব্রেকে আমি একটু গান শুনিয়েছি। গান শোনার পর তো খুব ভালো লেগেছে। বলছে যে আরে এত ভালো গান, আরে তুই এত ভালো গাছ, তোর তো গলাটা দারুণ। বলছে হ্যাঁ সৌম্য তোর গলার তো দারুণ। হ্যাঁ, আর তখন শানুদার তখন সেই সময়টায় মানে একটু জাস্ট নতুন গায়করা এসছে, শানুদা একটু জাস্ট তখন বললো যে দারুণ, শানুর গান তো দারুণ চলছে ভাই, তুই তো দারুণ গাস। আচ্ছা এক সেকেন্ড, ব্রেকের পর লাইভ অনুষ্ঠান ছিল, কিন্তু ব্রেকের পর আমি ফিরবো, তখন ব্রেক হলো, ওখান থেকে কুমার শানু বলছে বিরতির পর স্বাগত জানাই, আমার সঙ্গে রয়েছে সৌম্যাদিত্য, এবার সৌম্যাদিত্য আমার একটা গান শোনাবে। আমাকে কানে বলছে গেয়ে দে গান কখন। কি গেয়েছিলে? যে গানটা গেয়েছিলাম, গানটা হচ্ছে मदहोश दिल की धड़कन, चुप सी ये तन्हाई, मदहोश दिल की धड़कन, चुप सी ये तन्हाई, छुप गया चांद क्यों, क्या तेरी जुल्फ लहराई, मदहोश दिल की धड़कन, चुप सी ये তনহাই। ভালোবাসাটা এইভাবেই থাক, গানে, আনন্দে, অ্যাঙ্কারিংয়ে, আরও আরও অনেক অনেক নতুন অ্যাভিনিউয়ে সৌম্যাদিত্যদার লাইফ আরও বেটার হোক, দুর্দান্ত হোক, এবং আমরা যেন প্রতি মুহূর্তে নতুন কিছু শিখতে পারি। থ্যাংক ইউ সৌম্যাদিত্যদা আমাদের এই আড্ডায়, এই আলোচনায় আসার জন্য। তোমাকে বেশ সত্যি দারুণ লাগলো। নেক্সট টাইম হোপফুলি আরেকবার তোমাকে ডাকলে নিশ্চয়ই তুমি আসবে বলে আমার বিশ্বাস। একদমই, থ্যাংক ইউ সো মাচ। আবার নিশ্চয়ই পরে কথা হবে এবং দারুণ আড্ডা জমবে। থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। ভালো থাকবেন, অ্যান্ড যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ারের কথা আমি কাউকে কোনোদিন বলি না, যদি ইচ্ছে হয় করে দেবেন।